দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা বিশেষ করে কথা বলবো যে অটিজম বাচ্চাদের ইমোশনাল কিছু বিষয় বাবা মা বুঝতে না পারার কারণে অনেক সময়ই অনেক ধরনের আচরণগত সমস্যা তৈরি হয় এবং এগুলি দিন দিন বাড়তে থাকে এবং এমন পর্যায়ে যায় যে সেগুলি আর অনেক সময় ম্যানেজ করা সম্ভব হয় না। তো আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সামনে স্টুডিওতে উপস্থিত আছেন উম্মে সাইকা নীলা ম্যাডাম। উনি ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর, ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ, এবং সেই সাথে উনি একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট এবং সেন্সরি ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে তো আমরা উপস্থিত হয়েছি ম্যাডাম যে বাচ্চাদের ইমোশনাল বিষয়গুলো বুঝতে পারা, বুঝে বাবা মা যখন বাচ্চার সাথে কিভাবে এঙ্গেজ হবে এবং বোঝাটা ইম্পর্ট্যান্ট কেন এবং কোথায় কোথায় বাবা মা দৃষ্টি দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো ম্যাডাম, এই বিষয়ে প্রারম্ভিকভাবে আপনি যদি কিছু একটু বলেন। ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন। যেটা হয় যে অনেক সময়ই আমরা বাচ্চারা কেন বিভিন্ন আচরণ করছে এটা খেয়াল করি না বাবা মা হিসেবে। আসলে খেয়াল করার প্রয়োজনীয়তা বোধ করি না বলতে পারেন। যেমন প্রত্যেকের কাছে যেটা মনে হয় যে অটিজম বাচ্চা, ওর আবার কি ইমোশন, ও আবার কি কিছু বুঝতে পারে নাকি, যে ওর এই বিষয়টা তো ও তো বলতেই পারে না, তাহলে ও কি কিছু বোঝে নাকি। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যে 18 বছর ধরে প্র্যাকটিস করছি, অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করছি, বিভিন্ন সময় দেখেছি যে বেশিরভাগ বাবা মাই এসে বলে ও তো বলতেই পারে না, ও কি আর বোঝে, আমি যে ওর সাথে কথা বলবো তাহলে কি ও বুঝবে, তাহলে কেন কথা বলবো, ও তো বোঝেই না। এই ধরনের বিষয়গুলো আসলে প্রায় শুনে থাকি। যে বিষয়টা হচ্ছে যে কোনো একটা বাচ্চা, তাদের বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু আচরণের পরিবর্তন হয়। আর যেহেতু অটিজম, তাদের সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার থাকে, যেমন হ্যান্ড ফ্ল্যাপিং থাকে, তারপরে কর্নার আই, তারপরে অনেক সময় যে আচরণগত সমস্যার ভিতরে থাকে যে তারা অনেক চিৎকার করে, কান্না করে, অ্যাগ্রেশন দেখায়, ভাঙচুর করে, এরকমও আচরণ থাকে, সেলফ স্টিমুলেটরি আচরণও থাকে। তো সব কিছুর পিছনেই বাবা মা সবসময় একটা জিনিস এতদিন যাবত জেনে এসেছে, বুঝেছে যে সব আচরণই মনে হয় সেন্সরি সমস্যার জন্য হচ্ছে কিংবা বিহেভিয়ারাল সমস্যার জন্য হচ্ছে। এর বাইরেও যে কিছু হতে পারে, এটা যে শুধুমাত্র সেন্সরি প্রবলেম তার ভিতরে আছে সেজন্য নাও হতে পারে, এটা যে তার ইমোশনাল রেগুলেশন ঠিকভাবে হয়নি সেজন্য হতে পারে। এই জায়গাটাতে অনেক সময় বাবা মা বুঝতে পারে না। তো এই যে না বুঝতে পারার কারণেও কিন্তু বাচ্চাদের আচরণ এমন পর্যায়ে পৌঁছে যায় যে একটা নির্দিষ্ট সময় পরে এটা বাড়তেই থাকে এবং কন্ট্রোল করা যায় না। যেমন ধরেন একটা বাচ্চা খেলতে গেছে, বাইরে খেলতে যাওয়ার পরে সে তার অন্য পিয়ার গ্রুপ দ্বারা বুলিড হয়েছে, মানে যে কটু কথা বলেছে, তাকে দেখে মজা করেছে, হাসি ঠাট্টা করেছে, তাকে নানান রকমের, যেটা হয় আর কি, আমরা বুলিড বলতে যে জিনিসটা বুঝি সোসাইটিতে, সব লেভেলের বাচ্চাদের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে, শুধু বাচ্চা না, আরো অন্য বড়দের ক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে। যাই হোক, এখন অটিজম একটা বাচ্চাকে যখন এভাবে তারকে নিয়ে মজা করা হয়েছে, হাসি ঠাট্টা তামাশা করা হয়েছে, সে তো সেটা বুঝতে পেরেছে, তার তো ইমোশন আছে, সে তো বুঝতে পারে, তাহলে সে সেটা বুঝতে পেরেছে। বুঝতে পারার পরে সে যখন বাড়িতে ফিরেছে, বাড়িতে ফেরার পরে তো তার ভীষণ রাগ, কষ্ট, দুঃখ, এখন সেটা সে তো প্রকাশ করতে পারছে না যে তার এত কষ্ট হচ্ছে, তখন সে তো প্রচন্ড রকমের শাউটিং করছে, কান্না করছে, চিৎকার করছে বা জিনিস ছোড়াছুড়ি করছে। তখন হয়তো হ্যান্ড ফ্ল্যাপিংও করছে, আদার সেলফ স্টিমুলেটেড বিহেভিয়ারও হয়তো করছে, হয়তো হাত কচলাচ্ছে এরকম, বা তার প্রচন্ড হাতে ঘাম হচ্ছে, মানে স্ট্রেসটা উঠছে। তো এই ক্ষেত্রে বাবা মা মনে করছে যে ও তার হ্যান্ড ফ্ল্যাপিং হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, তাহলে সেন্সরি, তাহলে হয়তো ডিপ প্রেশার দিতে হবে কিংবা তাকে টেকটাইল দিতে হবে বা অন্য কিছু করতে হবে, এই সেন্সে তারা আগাচ্ছে। ওই সেন্সটা তাদের ভিতরে এটা কাজ করছে না যে না, তার বাইরে হয়তো কোনো ঘটনা ঘটেছে, সেজন্যও তো সে এরকম করতে পারে, ইমোশনালি ডিস্ট্রেসড, ইমোশনাল ব্যাপারটাকে তখন তারা বাবা মা ওটা মানে তাদের নলেজের ভিতরেই যেন আসছে না যে এটা হতে পারে, এটা দেখা দরকার, অথবা ওই অ্যাঙ্গেলে চিন্তা করতে হয়তো ওনাদেরকে শেখানো হয় নাই অথবা বোঝানো হয় না। হ্যাঁ, এটা হতে পারে যে তারা হয়তো ওই অ্যাঙ্গেলটাতে কখনো চিন্তা করতে হবে এটা বুঝতেই পারছে না, কোথাও হয়তো তাদেরকে সেই ধরনের এডুকেশন দেওয়াই হচ্ছে না। এই বিষয়টার কারণে
বাচ্চার তো যতই আপনি ডিপ প্রেশার দেন, যতই আপনি সেন্সরি নিড ফুলফিল করে দেন, ওই ইমোশনাল জিনিস তো সে কাটিয়ে উঠতে পারবে না। এখন শুধুমাত্র সেন্সরি পার্সপেক্টিভ থেকে না চিন্তা করে যদি হোলিস্টিক একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায়, যে বাচ্চার ইমোশনাল দিকটা যদি চিন্তা করা যায়, বাচ্চাকে আগে অবজার্ভ করতে হবে যে খুব ভালো করে, যে আসলে তার কি হতে পারে, তার আগের পরের ঘটনাগুলো একটু চিন্তা করতে হবে শান্ত মাথায় বসে। বাবা মা আগে একটু দেখবে, চিন্তা করবে, তারপরে যদি ওনারা বুঝতে পারেন তাহলে সেটা নিয়ে তার সাথে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে। যেমন ও তো তোমার সাথে কেউ হাসি ঠাট্টা তামাশা করেছে, তোমার কি তখন খুব একা মনে হয়েছে? তোমার মনে হয়েছে যে এই গ্রুপের কেউ তোমাকে নিতে চাচ্ছে না, তোমাকে কেউ ভালোবাসছে না, বা তুমি এখানে কমফোর্ট ফিল করছো না? এই ধরনের কথাবার্তাগুলো যদি তার সাথে তখন বলা যায়, তাহলে যেটা হবে যে সে বুঝতে পারবে যে অ্যাটলিস্ট তার বাবা মা তাকে বুঝতে পারছে, এবং তাকে এই যে কথাগুলো বললে, যে সাথে থেকে তাকে বুঝে তার সাথে এই কথাগুলো বলছে, এটাতেই সে অনেকটা নিজেকে রিল্যাক্স ফিল করতে পারবে, সে অনেকটা শান্ত হতে পারবে। কারণ অ্যাটলিস্ট মা বাবা তো এই কথাটা বুঝতে পারছে। এবং মা বাবাকে সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, তাদের বয়স যেমনই হোক না কেন, তারা হয়তো 30-40 এজের হয়েছে, সেইভাবে বাচ্চার সাথে কথাটা বললে হবে না। বাচ্চার যে বয়স, যদি ধরেন বাচ্চার বয়স 9 বছর, তাহলে 9 বছরের একটা বাচ্চার বন্ধু এই ফ্রেন্ড হলে ওর সাথে কিভাবে কথা বলতো, সেইভাবে যদি বাবা মা সেই কথাটাকে বলে, উপস্থাপন করে ওর সামনে। আবার হয়তো বাচ্চার বয়স 9 বছর, কিন্তু সে হয়তো 2-3 বছর বয়সের মতোই, মানে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তাকে সেই লেভেলে নেমে তাকে সেভাবে আদর করে, সেভাবে খেলাধুলার মাধ্যমে, অথবা একটু চিয়ারফুলি, খুব হাস্যোজ্জ্বলভাবে তাকে বোঝানো। জি, এখন মানে বাচ্চার যে লেভেল, সেই লেভেলে নেমে সেই রকম ভাবে যদি তার সাথে কথাটা বলা যায়, তাকে সেই জায়গাটাতে যদি স্পেসটাতে তাকে বোঝানো যায় যে আমি ফিল করতে পারছি যে তোমার এই বিষয়টাতে কষ্ট হচ্ছে, আমি ফিল করতে পারছি যে তুমি কষ্ট পাচ্ছ, তো আমরা দেখি কিভাবে এটা সমাধান করা যায়। বা আপনি বুঝতে পারলেন তাকে রিল্যাক্স করার জন্য, তখন আপনি অন্য কোনো টেকনিক, অন্য কোনো বিষয় তার মাথার ভিতরে তাকে ডাইভার্ট করার জন্য দিয়ে দিতে পারেন। আপনি হয়তো চাচ্ছেন যে তাকে একটু রিল্যাক্স করে ডিপ ব্রিথিং এক্সারসাইজ করে নিই। এখন ডিপ ব্রিথিং এক্সারসাইজটা হয়তো সিস্টেমেটিক্যালি সে বুঝতে পারবে না কিভাবে করতে হবে, তাহলে হয়তো যে চলো আমরা কয়েকটা ক্যান্ডেল ব্লো করি, যে কয়েকটা মোমবাতি নিভালেও কিন্তু আমার এই ডিপ ব্রিথিং এর ইয়েটা কিন্তু, ফিলটা কিন্তু, স্লো ব্রিদিং এবং ডিপ ব্রিদিং এর ফলে মানুষের এক্সাইটেশন কমে আসে। তো সেই এক্সাইটমেন্ট তার কমে গেল এবং সে আস্তে 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 কাম ডাউন হতে পারবে। আমি জাস্ট 2 দিন আগের একটা ঘটনা বলি। 4-5 বছর বয়সের বাচ্চাটা তো আমাদের কাছে যখন এসেছে, প্রচন্ড কান্নাকাটি করছে, মানে এত কান্নাকাটি করছে যে লিফটে লাফাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, একদম প্রচন্ড কান্নাকাটি। তারপরে আমি জাস্ট মাকে একটু বললাম যে আপনি আস্তে আমার সাথে একটু বসেন, আমরা একটু কথা বলি, ওকে একটু স্পেস দেন, ওর ইমোশনাল রেগুলেশনের জন্য, ওকে শান্ত হওয়ার জন্য একটু সময় দেন। ওর সাথে আপনি কথা বললে এখনই ও থেমে যেতে পারবে না। তো মা সুন্দর মতো আমার কথাটা শুনলেন এবং আসলেন আমার সাথে। তো আমি যখন ওনার সাথে কথা বলতেছিলাম, তখন বাচ্চার সাথে সাথেই চলে আসছে ভিতরে আসার পরেই যখন আমি বললাম আসলে আপনি যে এখানে আজকে আসবেন সেটা কিন্তু আপনি ওকে জানাননি, আপনার ওর একটা অ্যাক্টিভিটি শেষ করার পর তো সাধারণত আপনি বাসায় চলে যান, তারপরে তো আর আপনি কোনো অ্যাক্টিভিটি সেভাবে করেন না, তাহলে ও তো সেটাই জানে, ওর রুটিন সেরকম, ওর জানাটা সেরকম, তাহলে আপনি তো সেজন্য ও কান্না করছে, আপনি কিন্তু এটা বুঝতে পারেননি। এই কথা বলতে বলতেই বাচ্চা রিল্যাক্স হয়ে গেল। অনেক সময় আমরা মনে করি যে আমার বাচ্চা হয়তো বুঝে না, হ্যাঁ, অথবা তাকে যে আমি বুঝাবো যে বাবা তোমার এই কারণে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পেরেছি, এই যে কথাগুলো বলা, বাবা মা অনেক সময় বলে যে না ও তো কিছু বুঝে না। এগুলি আমাদেরকে প্রচুর শুনতে হয় যে না ও তো কিছু বুঝে না। কিন্তু আসলে যে বাচ্চাকে ইমোশনালি টাচ করে ভালোবাসা দিয়ে যদি বাবা মা বুঝায়, এবং আমাদের বাচ্চারা কিন্তু সব কিছু বুঝে, হয়তো তারা এক্সপ্রেস করতে পারে না, সে হয়তো বুঝে, এইটাই হয়তো সে বুঝাইতে পারে না, কিন্তু ভিতরে তো তারা সবকিছুই বুঝে প্রায়।
অটিজম বাচ্চারা তো অ্যাকচুয়ালি সবকিছুই বোঝে, ইভেন ফেস রিড করতে পারে আপনি কোন টেম্পারে আছেন, মানে আপনি কি একটু বেশি উত্তেজিত আছেন নাকি একটু শান্ত আছেন, এটা দেখেও কিন্তু সে তার আচরণ চেঞ্জ করে ফেলে। তো যখন আস্তে আস্তে তাকে রিল্যাক্স করা হলো, তাকে যখন তার বিষয়টা যখন বলা হলো, আমি বাচ্চাটার কথা বলছি রিসেন্ট যে এসেছিল, তো তখন কিন্তু সে ঠিকই রিল্যাক্স হয়ে সমস্ত কমান্ড ফলো করলো এবং সবগুলো কাজ, আমি যতগুলো কাজের এখানে ইনস্ট্রাকশন দিলাম সবগুলো কাজ সে করলো। আমাকে রিকোয়েস্ট পর্যন্ত করলো যে নেক্সট সে একটা কিছু পাচ্ছে না সেটা সে কিভাবে করবে, তো সেটা তাকে দেখায় দেওয়ার জন্য। সে কিন্তু তার মার কাছে তখন রিকোয়েস্ট করেনি, কারণ সে বুঝতে পারছে যে আমি তার সাথে কথা বলছি, তার সাথে কমিউনিকেট করছি, তাকে বোঝার চেষ্টা করছি, তখন সে আমার সাথে কমিউনিকেট করলো। তো এই যে বিষয়গুলো, যে বাবা মাকে আসলে এই জিনিসগুলো হোলিস্টিক দিক বিবেচনা করে, যে আজকে কি হতে পারে, আজকে কেন তার মনটা এরকম, এমনিতে ইউজুয়ালি তো সে এমন বিহেভিয়ার করে না, তাহলে আজকে কেন সে এমন করছে, এই আজকের ঘটনাটা, এখনকার ঘটনাটা সম্পর্কে একটু চিন্তা করতে হবে। এবং যদি আপনি সেটা খুঁজে পান, অনেক সময় কিন্তু বাবা মা খুঁজে পায়, আমাদেরকে এসে বলে যে ওই কারণে মনে হয় এরকম করেছে, হ্যাঁ আমার মনে হচ্ছিল যে এটার কারণেই ও এমন করেছে। তো আপনি যখনই ওই কারণটা বুঝতে পারবেন, অবশ্যই সেই কারণটা নিয়ে কথা বলতে হবে বাচ্চার সাথে, যে ও আচ্ছা। যেমন আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন কোনো একটা বাচ্চার হয়তো দাদির সাথে অনেক বেশি অ্যাটাচমেন্ট, দাদি বাড়িতে গেছে বেড়াতে 2-4 দিনের জন্য, এখন সে দাদি বাসায় নাই, এখন বাড়িতে গেছে, এই বিষয়টা তাকে কেউ এক্সপ্লেন করে নাই, তাকে কেউ জানায় নাই। এখন তো সে প্রচন্ড তার বিহেভিয়ার শুরু করে দিয়েছে, হ্যান্ড ফ্ল্যাপিং করছে, দৌড়াদৌড়ি করছে, রানিং করছে, চিৎকার করছে, ইমোশনাল ডিস্ট্রেস, দাদি পাচ্ছে না। এখন তো কিছুতেই এমন কিছু, বাবা মাও কিচ্ছু বুঝতে পারছে না কি ব্যাপার, হুট করে কি হলো, এমন কেন করে। তারপর যখন আমাদের কাছে আসলো, তখন যখন বারবার তাকে জিজ্ঞেস করা হলো এমন কোনো কি ঘটনা আছে যেটা এর পিছনে যে এরকম হতে পারে, যেহেতু ও সবসময় ভালো থাকে, তার লাইফে কি চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে। তো কথা বলতে 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 হঠাৎ করে চলে আসলো যে তার দাদি বেড়াতে গেছে, তারপর থেকে সে এমন শুরু করছে। তো তখন তাকে আবার পরামর্শ দেওয়া হলো যে তাহলে দাদির বিষয়টা নিয়ে আপনি ওর সাথে কথা বলেন যে দাদি বেড়াতে গেছে, কয়দিন পর ফিরে আসবে। তারপরে আবার মা যে বাড়িতে যে সেই একদম স্টোরি বানিয়ে সেইভাবে যখন তাকে বলা শুরু করলো, তখন সে আবার শান্ত হয়ে গেল, যে না, সে এখন তার জানা হয়ে গেছে বিষয়টা, এখন সে জানে, তো এটা তার ইমোশন রেগুলেশনে হেল্প করলো। তো আমার আজকের বলার বিষয়টাই হচ্ছে যে আমরা শুধু একটা নির্দিষ্ট দিক বিবেচনা করে কাজ না করে, যদি একটা বাচ্চার হোলিস্টিক দিক বিবেচনা করি, যে এখন ওর কি হতে পারে, এমনিতে তো তার থেরাপি চলছে, তার অন্যান্য অ্যাক্টিভিটি সব চলছে, সবকিছু চলছে, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু তারপরেও তার ইমোশন রেগুলেশনের কোনো জায়গায় যদি সে একটু সাপোর্ট কম পাচ্ছে বলে মনে হয়, তাহলে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। কথা বললে তার সাথে সে অনেকটা ইজি হয়ে যাবে, যে হ্যাঁ আমি জানি ঘটনা, আমার চারপাশে কি ঘটনা ঘটছে আমি সেটা জানি, আমি এটার বিষয়ে অ্যাওয়ার। এই অ্যাওয়ারনেসটা যদি তাকে দেওয়া হয়, তাহলেও কিন্তু সে অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। যেমন ধরেন এক্ষেত্রে আরও আসে যে ফিজিক্যাল অনেক চেঞ্জের জন্যও বাচ্চা এরকম করতে পারে, যে তার দাঁতে ব্যথা হচ্ছে, সে বোঝাতে পারছে না, বাবা মাও বুঝতে পারছে না, তাহলেও তো সে অনেক কিছু করবে, কনস্টিপেশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, পেটে ব্যথা হচ্ছে, বা সে আপনার যে কোনো কারণেই হোক ডিস্ট্রেস, সে তো এক্সপ্রেস করতে পারছে না। এখন এগুলোকে বোঝাটা অত্যন্ত জরুরি, তাকে অবজার্ভ করাটা, তার আচরণটাকে অবজার্ভ করা, তাকে বোঝা এবং তার ইমোশনগুলোকে বোঝা, এটা অত্যন্ত জরুরি। এটা যদি বাবা মা করেন নিয়মিতভাবে, তাহলে দেখবেন অনেক কিছু ইজি হয়ে যাবে, সহজ হবে তার সাথে কমিউনিকেশন করতে, তাকে কোনো কিছু বোঝাতে, বলতে, তাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে, এগুলো ইজি হয়ে যাবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেক কিছুই শুনলাম এবং অনেক কিছু জানতে পারলাম যে ইমোশনকে বুঝতে পারা এবং সেই অনুযায়ী বাচ্চার সাথে রেসপন্স করা খুবই গুরুত্বপূর্ণ এবং এর ফলে বাচ্চাদের অনেকগুলো আচরণগত সমস্যা অনেক ক্ষেত্রেই কমে যেতে পারে। তো দর্শক মণ্ডলী, এরপরেও যদি আপনাদের বাচ্চাদের ইমোশন রেগুলেশন অথবা ইমোশনাল ব্যাপারগুলো আপনারা বুঝতে সমস্যা হয়, আপনারা আপনাদের থেরাপিস্টের সাথে কথা বলবেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার এগুলি দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।